আচ্ছা, এইচএসসি পরীক্ষার তো প্রায় ১ মাস হয়েই যাবে। তুমি কোনো কোচিং এ অ্যাডমিশন নিয়েছো ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য? আদৃশের কথায় মাথা নিচু করে ফেলল আয়না। কি বলবে সে এখন? অনেক কষ্টে সে এতদূর এসেছে। পড়েছে কম বেতনের স্কুল, কলেজে। আর অ্যাডমিশনের জন্য কোনো কোচিংয়ে ভর্তি হতে গেলে তো এক মুঠ টাকার প্রয়োজন। কে দিবে তাকে এত টাকা? সৎ বাবাকে একবার কোচিংয়ে ভর্তি করানোর কথা বলতেই খেকিয়ে ওঠেন তিনি। মুখের উপর বলে দিয়েছেন একটা টাকাও তিনি দিবেন না। আয়নার পেছনে তিনি অনেক টাকা নষ্ট করেছেন। আর কোনো টাকা খরচ করবেন না। সেদিন খুব কেঁদেছিল আয়না। বাবা না থাকলে যে একটা সন্তানের জীবন নরকীয় হয়ে যায়, তা হাড়ে হাড়ে টের পেয়েছে সে। এরপর থেকে সে পাঠ্য বইগুলো ভালো করে পড়ছে। কলেজের এক শিক্ষকের কাছ থেকে জেনে নিয়েছে মেডিকেল এডমিশন এ কী ধরনের প্রশ্ন হয়। সেভাবেই নিজে থেকে চেষ্টা চালিয়ে গিয়েছে। যতটুকু নিজে থেকে পারা যায়। রিয়া আয়নার অবস্থা সম্পর্কে অবগত ছিল। আয়নার ইচ্ছা আর মেধা দেখে তার খুব ইচ্ছা করত আয়নাকে সাহায্য করতে। কিন্তু সে নিজেও যে গরিব ঘরের সন্তান। তারপরও সে নিজের এক আত্মীয়ের ছেলের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে পুরনো কিছু মেডিকেল অ্যাডমিশনের বই জোগাড় করে দেয় আয়নাকে। যেদিন রিয়া আয়নাকে বইগুলো দিয়েছিল সেদিনও কেঁদেছিল আয়না। তবে সুখের কান্না। অনেকক্ষণ রিয়াকে জড়িয়ে ধরে বসেছিল। এমন বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আয়নাকে চিন্তায় মগ্ন দেখে তার কপালে টোকা দিল আদৃশ। ভাবনার মাঝে কপালে টোকা পড়ায় চমকে উঠল সে। আদৃশ বলল, এত কি ভাবো? হ্যাঁ, কিছু বললেই ভাবনার সাগরে ডুবে যাও। এরপর থেকে কিছু জিজ্ঞেস করলে আগে আমার উত্তর দিবে, তারপর নিজের ভাবনা খুলে বসবে। আদৃশের কথায় আয়না বেকল বনে গেল। ভাবনা যখন আসবে তখনই না ভাববে, নাকি ভাবনাকে উঠিয়ে রাখবে, তারপর ফ্রি টাইমে ভাবতে বসবে? তো বলেন ম্যাডাম কোনো কোচিং এ ভর্তি হয়েছেন? আয়না চোখ নামিয়ে নিচু স্বরে জবাব দিল, কোনো কোচিং এ না। আয়নার কথায় অবাক হল আদৃশ। হালকা চিল্লিয়ে বলল, হোয়াট? আর মাত্র কয়দিনই বা বাকি আছে। আর তুমি এখনো কোথাও ভর্তি হওনি স্টুপিড। কিসের অপেক্ষা করছিলে? আর আমার জানামতে তোমরা তো এতটাও দরিদ্র ফ্যামিলির নও যে কোচিং এ ভর্তি হওয়ার সামর্থ্য নেই। আয়না কি বলবে ভেবে পেল না। তাই মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে রইল। আদৃশ কিছুক্ষণ আয়নার মুখ পর্যবেক্ষণ করে বুঝল নিশ্চয়ই কোনো কারণ আছে যা আয়না বলতে চাচ্ছে না। তাই আর আয়নাকে ঘাটাল না আদৃশ। বলল, তোমার সার্টিফিকেট, জরুরি কাগজপত্র নিয়ে এসেছ? আয়না না বোধক মাথা নাড়ল। আদৃশ ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, আমার জানামতে আজ রিসেপশন শেষে তোমাদের বাড়িতে যাওয়া হবে। তখন সব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবে। আগামীকাল তোমাকে কোচিংয়ে ভর্তি করে দিব। তবে শর্ত একটাই, জান লাগিয়ে পড়বে। মাথায় রাখবে, ভালো কোনো জায়গায় তোমার চান্স পেতে হবেই হবে। আদৃশের কথায় আয়নার ঠোঁটে হাসি ফুটে উঠল। আয়না তো আশাই ছেড়ে দিয়েছিল পড়াশোনা করার। কিন্তু তার স্বামী আর শ্বশুর বাড়ির লোক যে তাকে পড়াশোনা করতে দিবে ভেবে আয়নার মনটা আনন্দে নেচে উঠল। আদৃশ নিজের কথা শেষ করে বেলকনি থেকে যেতেই আনন্দে কয়েকটা লাফ দিল আয়না। কিন্তু বেলকনির ডোরে আদৃশকে দেখে চোর ধরা পড়ার মতো দাঁড়িয়ে গেল সে। মুখের হাসি নিভে গেল। আয়নার মুখের এক্সপ্রেশন দেখে ভীষণ হাসি পেল আদৃশের। নিজের হাসিকে নিয়ন্ত্রণ করে গম্ভীর গলায় আয়নাকে বলল, শুধু ব্যাঙের মতো লাফালে হবে না, অনেক অনেক পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছেন বাচ্চা? শুধু শুধু বাচ্চা বলি নাই। আয়না আদৃশের কথায় মারাত্মক লজ্জা পেল।
এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি সে। নিজের চঞ্চলতা সে কখনো কারোর সামনে প্রকাশ করে না। সবসময় গম্ভীর চুপচাপ থাকে। তার মানে এই নয় যে তার মাঝে চঞ্চলতা নেই। একসময় সে চঞ্চল ছিল। অনেক বেশি হাসি খুশি ছিল। কিন্তু পরিস্থিতি তাকে এমন বানিয়ে দিয়েছে। আদৃশ আয়নার কপালে আরেকটা টোকা দিল। এবার বিরক্ত হল আয়না। রাগ করে মনে মনে বলতে লাগল, বারবার কপালে টোকা দেয় কেন? আমি বুঝি ব্যথা পাই না। আদৃশ বলল, বারবার কোনো ভাবনার জগতে হারিয়ে যান আপনি। 1 ফুটের বাচ্চা, তার নাকি আবার এত চিন্তা? যেটা বলতে এসেছিলাম, বোরিং লাগলে আনিকার কাছে যেতে পারো। তুমি রেস্ট করছো ভেবে সে একাই টাইটি করে ঘুরে বেড়াচ্ছে। এবার আর দাঁড়ালো না আদৃশ। সোজা রুম থেকে বেরিয়ে গেল। আদৃশ তার ভালো লাগার কথা চিন্তা করছে ভেবে ভীষণ ভালো লাগলো আয়ানার। কিন্তু তাকে 1 ফুটের বাচ্চা কেন বলল? তার উচ্চতা 5-4 ফুট। সে কেন 1 ফুটের বাচ্চা হতে যাবে ভেবে গাল ফুলালো সে। তাকে টিটকারি মেরেছে আদৃশ বুঝে আসলো তার। রিসেপশন শেষে আয়নাদের বাড়িতে এসেছে আয়না, আদৃশ আর মিরাহেল। গাড়ি থেকে নেমে ভয়ে ভয়ে বাড়িতে প্রবেশ করল আয়না। আয়নার থমথমে মুখ, ভয়ার্ত চাহনি গভীরভাবে অবলোকন করল আদৃশ। ভিতরে প্রবেশ করতেই মীরার বাবা মাহমুদ সাহেব এগিয়ে আসলেন। মেয়ে আর মেয়ের জামাইকে বুকে জড়িয়ে নিলেন। সৌজন্যতার খাতিরে আদৃশকেও জড়িয়ে ধরলেন। কুশল বিনিময় করলেন। কিন্তু আয়নার দিকে তাকিয়েও দেখলেন না। এসব দেখে মন ব্যথিত হল আয়নার। খুব করে নিজের বাবার কোমতি অনুভব করল সে। সেই ব্যথা কিছুটা কমল মায়ের জড়িয়ে ধরায়। অনামিকা বেগম অশ্রুসিক্ত চোখে এগিয়ে এসে 2 মেয়েকে সযত্নে বুকে জড়িয়ে নিলেন। বড্ড ভালোবাসেন তিনি 2 মেয়েকে। হয়তো আয়ানাকে একটু বেশিই ভালোবাসেন, কারণ মেয়েটা এতটুকু বয়সে অনেক কষ্ট সহ্য করেছে। তিনি মন ভরে 2 মেয়ের জন্য দোয়া করেছেন যেন তার মেয়ে দুটো সুখে থাকে। তার মতো ভাগ্য যেন কারণ না হয়। অনামিকা বেগম 2 মেয়েকে ছেড়ে জামাইদের ভালো মন্দ জিজ্ঞেস করলেন। তারপর ড্রয়িং রুমে এনে বসালেন সবাইকে। আশেপাশের কিছু মানুষও এসেছে নতুন জামাই বউ দেখতে। আয়ানা দৃষ্টি এদিক ওদিক ঘোরাতেই তার চোখে পড়ল সাহেরা বানুর মেয়ে সারার উপর, যে এখন আদৃশকে দেখতে ব্যস্ত। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদৃশের দিকে। ব্যাপারটা ভালো লাগল না আয়ানার। সারাও সাহেরা বানুর মতো হিংসুক স্বভাবের। তার ভালো সহ্য করতে পারে না। একবার কলেজের একটা ক্লাস টেস্টে প্রথম হওয়ায় স্যার পুরস্কার স্বরূপ একটা কলম দিয়েছিল আয়ানাকে। কলমটা পেয়ে ভীষণ আনন্দিত হয়েছিল আয়ানা। আর কলমটা দেখতেও খুব কিউট ছিল। কোনোভাবে কলমটা সারার নজরে পড়ে যায়, আর সে কলমটা নিতে চায়। কিন্তু আয়না কলম দিতে চায়নি বলে সাহেরা বানুর কাছে বিচার দেয় সারা। সাহেরা বানু তাকে নানাভাবে অপমান করে কলমটা কেড়ে নিয়ে সারাকে দিয়ে দেয়। আর এখন সেই সারা আদৃশের দিকে নজর দিচ্ছে। মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো আয়ানার। সারা তার মাকে টেনে আড়ালে নিয়ে গেল। সাহেরা বানু বিরক্ত হয়ে বললেন, কি সমস্যা, এভাবে নিয়ে আসলি কেন? সারা দাঁতে দাঁত চেপে বলল, মা তুমি তো বলেছিল আয়নার কোনো বুড়োর সাথে বিয়ে হয়েছে। কিন্তু কই, ছেলে তো অনেক সুন্দর। সাথে শুনছি সে নাকি ডাক্তার। ও সাহেরা বানু নাক ছিটকে বললেন, তাই তো দেখছি। আমিও তো জানতাম ছেলে বুড়ো। আর বিয়ের সময় ছেলেকে দেখার ও সুযোগ পাইনি। না হলে কখনোই ওই মেয়ের সাথে এত ভালো ছেলের বিয়ে হতে দিতাম না। কোনো না কোনোভাবে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম। মায়ের কথায় আশাকারা পেয়ে আয়নাকে অপদস্থ করার ফন্দি আঁটতে লাগল সারা।